আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাটা ২১ রাতের আজকের আয়োজনে। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন নিয়ে যেটা হয়ে গেল এবং সেখান থেকে এটা রাজনীতির যে রূপ লাভ করলো, আমরা যে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য শুনলাম, সেখান থেকে উঠে আসে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল এবং সেই ভূমিকায় যে প্রশ্নগুলো উঠে এসেছে তার উত্তর এখনও আমরা পরিপূর্ণভাবে পাইনি। যদি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কথা বলা হয়, সেখানেও রয়েছে নানান প্রশ্ন, দলের মধ্যে সমন্বয়হীনতা বা তারা ভালোভাবে কাজ করতে পারেননি, এই কোটা আন্দোলনের ব্যাপারে যতটুকু করবার কথা ছিল তাদের জায়গা থেকে সেটা পারেননি, একদম তারাই তাদের মতো করে আত্মসমালোচনায় মেতেছেন। পাশাপাশি বিএনপির ভূমিকা রয়েছে নানানভাবে, যে তারা এর নেপথ্য কুশীলব, তারা নানানভাবে এই আন্দোলনের সাথে ব্যানারটাকে ব্যবহার করে তারা তাদের যে দফা বা দাবি সেটা উদ্দেশ্যমূলকভাবে একদম চরিতার্থ করবার চেষ্টা করা হয়েছে। নানান বক্তব্য যখন আসে রাজনীতির বিভিন্ন দিক থেকে, তখন এই আয়োজন আমাদেরকে সাজাতেই হয় যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কোথায় ছিল আর তারা কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে, শিক্ষার্থীদেরকে যে থামাতে হবে, বুঝাতে হবে, সেই জায়গাটাও তারা কতটা পেরেছে। এই পুরো আলোচনাটার সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে এবং আরও যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সেলিম মাহমুদ এমপি, তথ্য গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন ইলিয়াস খান, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ডক্টর সেলিম মাহমুদ এমপি, আপনাকে দিয়ে আমি এই আজকের যে আলোচনা, আমাদের যে যদি বলি যে আলোচনার যে বিষয়বস্তু আজকে আমরা নির্ধারণ করেছি, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আসলে কী ছিল, কেন প্রশ্ন উঠল, সেখানে শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের একটি বক্তব্যের অংশ বিশেষটাই আমি এখানে তুলে ধরতে চাই, কারণ পরিপূর্ণ বক্তব্য তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। তিনি বলেছেন যে সাংগঠনিক দুর্বলতা আছে, অস্বীকার করার কোনো উপায় নেই, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শৈথিল্য দেখা দিয়েছে এবং যার কারণে রাজপথেও তারা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে মোকাবেলার ক্ষেত্রে। সেই জায়গায় কি বলবেন? সত্যিকার অর্থে কি দীর্ঘদিন যদি থাকে কোনো একটি দল ক্ষমতায়, তাহলে কি তারা এরকম শৈথল্য হয়ে যাবার কথা, নাকি আদর্শটা আরও পরিপূর্ণ হবার কথা? আমি একটু ভিন্নভাবে বিষয়টা বলছি। প্রথমত, যে আপনার বক্তব্যের একটা অংশে আছে যে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে কিছু সমস্যা তৈরি হয়, এটাকে বলা হয় এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। পৃথিবীর সব দেশেই, পশ্চিমা বিশ্ব সব, এন্টি ইনকামবেন্সি, যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে, এন্টি ইনকামবেন্সি। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এখানে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা সেভাবে কাজ করেনি। যেমন বাংলাদেশে একটা পলিটিক্যাল পারসেপশন ছিল যে 5 বছর ক্ষমতা থাকলে জানাফ, পরে আর ক্ষমতায় আসতে পারবেন না, মানে কাউন্টার পলিটিক্যাল পার্টি যারা তারা ক্ষমতায় আসবেন, এরকম একটা পারসেপশন ছিল। আমাদের নেত্রী এটি 2014 নির্বাচনে, হ্যাঁ, সেটাকে তিনি মিথ্যা প্রমাণ করলেন যে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, এটা একটা পলিটিক্যাল ফেনোমেনা, কমন, সারা পৃথিবীতে আছে, কিন্তু সেইটাকে বাংলাদেশে তিনি ডিসপ্রুভ করেছেন এভাবে যে যারা এই ধারণা পোষণ করতো না এনাফ ইজ এনাফ, আর আসতে পারবে না সরকার, তাদের মধ্যে ওটা ঢুকে গেছে যে না, ওনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, সুতরাং আওয়ামী লীগের সাথেই, ওনার সাথে আমাদের থাকতে হবে। এটা একটা বাস্তবতা। এবং সেটা কিন্তু এই আপনার এই প্রশ্নটা আমাকে বছর 2 আগে এখানে যে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর, তার সাথে আমার আলোচনা হয়েছিল, সেখানে এই বিষয়টা আমি উল্লেখ করেছিলাম। ভারতের একজন সাংবাদিক, টেলিগ্রাফের, 2 বছর আগে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, সেখানে এন্টি ইনকামবেন্সির কথা বলেছিল। এখন যে জিনিসটা হচ্ছে যে এটা আসলে এন্টি ইনকামবেন্সির বিষয় না, বিষয়টা হচ্ছে পুরোটাই একটা ষড়যন্ত্রমূলক একটা ঘটনা হয়েছে, যেখানে এর জন্য কেউ প্রস্তুত ছিল না। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে, ট্রেডিশনাল রাজনীতিতে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে লাশ ফেলে দেয়া। আমি
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ছিলাম। 2020 সালে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে চলে এসেছি। আপনি তারপরেও আমি বলতে পারি আমি নিজেকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করি এবং ছাত্র হিসাবে। আমি দু একটা ঘটনা অবতারণা করি। বিএনপির রাজনীতির ভেতরে একটা সাইকোলজি আছে, তাদের নিজস্ব একটা ফিলসফি আছে, লাশ ফেলে দিয়ে পরিস্থিতি সৃষ্টি করা। কয়েকটা ঘটনা উল্লেখ করি। 1989 সালে বেগম খালেদা জিয়া তিনি বিএনপির সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে ছাত্রদলের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন ওই সময় ছাত্রদলের বিবাদমান দুটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক গ্রুপ আরেক গ্রুপের উপর দায় চাপানোর জন্য একজন প্রথম সারির ছাত্রনেতা পাগলা শহীদ তাকে গুলি করে মেরেছিল আরেকটা হলে। এই ঘটনা শোনার পর বেগম খালেদা জিয়া সেই প্রোগ্রাম শেষ করে চলে গেছেন। 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও দুইটা গ্রুপ ছিল। ইলিয়াস আলী যে পরবর্তীকালে সংসদ ছাত্রদলের জেনারেল সেক্রেটারি ছিলেন, তার উপর দায় চাপানোর জন্য আরেকটা গ্রুপ তার লোকদেরকে দিয়ে, পেইড লোকদেরকে দিয়ে দুটা ছেলেকে হত্যা করেছিল। সূর্য সোনাল, মামুন মাহমুদ নামে, এটা ইলিয়াস জানবে সব, আমাদের বন্ধু মানুষ, হত্যা করেছিল। তখন ইলিয়াস আলীকে কিন্তু 2 দিনের মাথায় গ্রেফতার করেছিল। এবং তার আগের ঘটনা বলি, 1990 সালের দিকে এসএমএলের একটা মেধাবী ছাত্র আরিফ, তাকে হত্যা করেছিল তৃতীয় পক্ষ। কে হত্যা করেছিল আজও জানি না, কিন্তু হত্যার সাথে সাথে ডাকসু ভবনে হামলা করেছিল, একটা গ্রুপকে বের করে দেওয়া হলো। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ঘটনা প্রবাহ কয়েকদিন ধরে যে রাষ্ট্রবিরোধী যে সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য হলো, ভ্যান্ডালিজম হলো, রাষ্ট্রের উপর আঘাত হলো, সেখানে তো নানা ফ্রন্টে কাজ হয়েছে। জি, ডক্টর সেলিম মাহমুদ এমপি, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে একটু পথে থামাচ্ছি। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। নিঃসন্দেহে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড, তারা লাশ ফেলে দেওয়ার রাজনীতি করে কিনা আপনার কাছে তথ্য রয়েছে, কিন্তু প্রশ্ন যেটা রেখেছি, বা তাদের আদর্শটা তো আলাদা। আওয়ামী লীগের যে আদর্শ, বঙ্গবন্ধুর যে আদর্শ নিয়ে তাদের কাজ করবার কথা, সেই আদর্শটা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নষ্ট হয়ে যাবার কথা, শৈথিল্য আসবার কথা? না না না, তাহলে এখন একদম সভাপতি মণ্ডলীর সদস্যরা এই অভিযোগ কেন করছেন? আমি আপনাকে বলি, তার প্রতি সম্মান রেখে বলছি, তিনি যেটা বলেছেন একটা পার্সপেক্টিভ, হয়তো তিনি কিছুটা ফিল করেছেন। কিন্তু আমি যদি পলিসি লেভেলে, একটা কনসেপচুয়াল লেভেলে, একটা বড় ক্যানভাসে যদি বিষয়টা দেখি, বিষয়টা এরকম না। এই জিনিসটা হচ্ছিল একটা ষড়যন্ত্রমূলক অন্য ধরনের ঘটনা। তাহলে তার ব্যক্তিগত কোনো বক্তব্য এটা বলতে চাচ্ছেন? না, আমি সেটাও বলছি না। তিনি বলেছেন, তার হয়তো কিছু উপলব্ধি হয়েছে, সেটা নিয়ে আমি এখানে কন্টেস্ট করব না। কিন্তু আমি যেটা বলছি, এই ঘটনায় আওয়ামী লীগের উপরে দায় চাপানোর কোনো, যে আওয়ামী লীগ শতুল্য ছিল সেই, কিন্তু ঘটনা হচ্ছে, দেখেন, এরকম ঘটনা পশ্চিমা বিশ্বে বহুবার ঘটেছে। এই 9/11 থেকে শুরু করে অনেক সময় এরকম সন্ত্রাসী আক্রমণ যখন হয়, তখন আপনি তো জানেন না এই ধরনের একটা অকস্মাৎ সাডেন এরকম একটা আক্রমণ হবে আপনার উপরে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন আজকে এখানে আসার আগে গণভবনে আজকে প্রায় 34 জন যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিয়েছেন, এবং সব পরিবারের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং নগদ 50,000 টাকা দিয়েছে। সেখানে যে ছেলেটি ফায়াজ, আপনার রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ছেলেটি নিহত হয়েছিল, তার বাবা, তার বোন, মা এবং খালা, এই কয়েকজনের সাথে আমি একেবারে খুব ক্লোজলি কথা বলেছি। তারা যে জিনিসটা জানালো যে ফায়াজ কোনো রাজনীতি করতো না। ফায়াজ তার বন্ধুদের সাথে আসছিল ধানমন্ডি 27 নম্বরের দিকে, এবং সেখানে খেয়াল করেন, আমি এটা আপনি বুঝবেন, পুলিশের কিছু প্রসিডিওর থাকে। ওখানে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল। টিয়ার সেল মানে এরকম কোনো পরিস্থিতি হয় নাই যে কেউ কাউকে গুলি করবে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন শুধুমাত্র নন লেথাল বুলেট ইউজ করে, অর্থাৎ রাবার বুলেট, যেটা আন্তর্জাতিকভাবে একটা অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য একটা মানে মেকানিজম। সেখানে তাহলে ফায়াজকে একটা রিয়েল বুলেটের গুলি তার বুকে দিয়ে ঢুকলো, কে গুলি করলো? আর ওখানে
টিয়ার সেল নিক্ষেপ হচ্ছিল, তার খালা আমাকে বলল এখন পুলিশ কখন গুলি করে, আর পুলিশ যদি গুলি করে মারতো তাহলে এই মানে আমাদের যে বিটিভি ভবন কিভাবে দখল করলো সন্ত্রাসীরা। ডক্টর সেলিম মাহমুদ এমপি, পুলিশ এখানে গুলি করেছে না তৃতীয় কোনো পক্ষ গুলি করেছে, যেহেতু একদম তদন্তের অধীনে রয়েছে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা আলাপে না গিয়ে বরঞ্চ সভাপতি মণ্ডলীর সদস্য আরেকজন জাহাঙ্গীর কবির নানক, তিনি কিন্তু বলেছেন দলের মানে নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলেছেন এইরকম একটি উদ্ভূত পরিস্থিতিতে, এবং তিনি এটাও উল্লেখ করেছেন দলকে যেহেতু খেসারত দিতে হয়েছে সেই জন্য দলও কড়ায় গণ্ডায় হিসাব নিবে যে কার কি ভূমিকা ছিল, এরকম একটি কথা বলেছেন। এই আলাপ নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি ইলিয়াস খান আপনাকে একটু শুনতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন ঐক্যের ডাক যেটা দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, জাতীয় ঐক্যের ডাক, সেখানে বলেছে যে এই ঐক্যই আসলে প্রমাণ করে যে জামায়াত বিএনপি থেকে আলাদা কেউ নয় বরঞ্চ অবিচ্ছেদ্য অংশ। আপনি কতটা মনে করছেন? এটা তো বলবেন, 96-এ যখন আন্দোলন করেছেন পাশাপাশি চেয়ারে বসে নিজামী সাহেবের নিয়ে চা খেয়েছেন, তখন জামাতের কোনো দোষ ছিল না। এখন জামাত গণতান্ত্রিক আন্দোলন করছে, তারা তো এই দেশের বাইরে না। জামাতকে তো ব্যান করা হয়নি, ব্যান করা হয়েছে, ব্যান তো করছে না, ব্যান করা হয়নি, তাদের গণতান্ত্রিক অধিকার আছে না। কারণ গত 15 বছর ধরে যে বিনা ভোটের সরকার, যদিও ডক্টর সেলিম তিনিও বিএনপি তো বলতে চায় না যে জামায়াত তাদের সাথে আছে, সেই জায়গাটা থেকে জানতে চাচ্ছি। গণতন্ত্র জাতীয় পার্টি তো এবার কথা বলেছে, জাতীয় পার্টির যিনি সভাপতি জিএম কাদের সাহেব তিনিও এবার এই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। কিন্তু জাতীয় পার্টি তো গত 15 বছর ধরে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আওয়ামী লীগকে, যে তুমি যেভাবে দেশ চালাও আমাদের কয়েকটা এমপি দিবা, আমরা তোমাদের সাথে আসি দিচ্ছে। তারপর তো জাতীয় পার্টি বলেছে এবার কোটা আন্দোলনে, এবং ওদিন দেখলাম যে ক্ষোভও প্রকাশ করেছে কেউ কেউ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি আরেকটি টক শোতে ছিলাম, যাকে এই বিষয়টা আমি একটু বলি যে শাহজাহান খান সাহেব এবং জাহাঙ্গীর কবির নানক তাঁরা যে বলেছেন, আপনি নিঃসন্দেহে এটাও বলবেন, কিন্তু তার আগে এটুকু একটু শুনতেই চাই। তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা বলা হচ্ছে যে ব্যানারে অন্যান্য রাজনৈতিক দলগুলো নেমে গিয়েছে এবং বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কথা বলা হয়, সেই জায়গায় কি তাহলে তাদের সেই দাবিটা কি, যদি এখন বিএনপি যেমন সরাসরি বলছে যে তাদের একদম এক দফা দাবি, সেইটার সাথে কি জামায়াতেরও এই এক দফা দাবি? এখানে কি দাবিতে মানে ঐক্যমত্য রয়েছে কিনা? সকল গণতান্ত্রিক দলগুলোর এক দফা দাবি। যেমন ধরুন পার্লামেন্টে এখন এক দল আছে, নামে আছে 5 দল, বাট বেসিক্যালি কিন্তু এক দল। অন্যান্য দলে 4 জন না 5 জন এমপি যেন আছেন, আর সব কিন্তু আওয়ামী লীগের এমপি। তাহলে সেখানে আরেকটি উত্তর আপনার কাছ থেকে আমি ডক্টর সেলিম তিনি অত্যন্ত একজন ভদ্র মানুষ, তাকে বলতে চাই না, কিন্তু এখন তো দামি এমপি এবং স্বতন্ত্র এমপি সবই তো আওয়ামী লীগের লোক, এর বাইরে তো কেউ নাই। জাসদ কি একটা সিট বা একটা বা দুইটা পেয়েছে, ওয়ার্কার্স পার্টি একটা পেয়েছে, আর জাতীয় পার্টি কিছু আছে, একদলই কি বলে যে শাসন চলছে। তো সব যে গণতান্ত্রিক দলগুলো, প্রশ্নের উত্তর নিয়ে নিঃসন্দেহে আপনি বলতে চাচ্ছিলেন যে প্রসঙ্গে, সেটা আপনি বলবেন। সেটা হচ্ছে তাহলে এখন যেহেতু তদন্ত একদম রয়েছে, বিভিন্ন তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই জায়গায় কোনো হত্যাকাণ্ডের সাথে যদি জামায়াতের সম্পৃক্ততা পাওয়া যায়, নাশকতার সাথে পাওয়া যায়, দেখা গেল যে বিএনপির হয়তো এই নাশকতার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি, জামায়াতের পাওয়া গিয়েছে, কিন্তু যেহেতু তাদের এক দফা এক দাবি, উদ্দেশ্য এক, তাহলে সেই দায় কি বিএনপিও নেবে? না, অবশ্যই নেবে না, কেন নেবে? বাট এগুলো তো এখন নানা ধরনের স্টোরি বানাচ্ছে। কর্মী হতে পারে জামায়াতের, কিন্তু যদি অর্ডার যদি উপর থেকে দুই দলের একসাথে হয় তাহলে সেটা নিবে না কেন? না, বিএনপি তো একটি গণতান্ত্রিক দল, তারা অর্ডার দেওয়ার এরকম নৈরাজ্য চায় না। বাট এবারে কিন্তু এগুলো নৈরাজ্য নয়, সাধারণ ছাত্রদের ক্ষোভ। আমি আপনাকে একটু উদাহরণ দিই। 69-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, শহীদ আসাদ যেদিন মারা যান, তারপরে 24শে জানুয়ারি ছাত্রদের বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে 3 জন মন্ত্রী এবং আগরতলা ষড়যন্ত্রের মামলায় যিনি ট্রাইব্যুনাল যিনি হেড ছিলেন, তার বাংলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই 90 আন্দোলনে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আমিও ছিলাম, আমরা দেখেছি। এই যে মতিঝিলে আল্লাহওয়ালা বিল্ডিং, সেটি এরশাদ সাহেবের বলা হয় যে তার বিল্ডিং বা তার সেই বিল্ডিংটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমাদের কারণ বাজার পাশে জনতা টাওয়ার, এরশাদ সাহেবের টাওয়ার ছিল, সেই টাওয়ারটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ছাত্ররা আন্দোলন করতে গেলে কিছু কি বলে যে এই ধরনের ঘটনা ঘটবে ক্ষোভ থেকে, যেন আমার বা আপনার বা ওনার যেরকম পরিমিত বোধ বা গণঅভ্যুত্থানের ছাত্ররা কি জেলে যারা থেকে তখন ছিলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে একদম স্বদেশ এই স্বাধীনতা প্রত্যাশী যে যারা আন্দোলন করেছেন,
সেরকম মানুষরা তো অনেকেই বন্দী ছিলেন সেই একদম নেতৃত্ব পর্যায়ে, জি। তাদেরকে যে কারাগার ভেঙে কি মুক্ত করা হয়েছিল? এখন তো জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটলো, এরকম আপনি দেখেছেন কিনা? না, তাদের স্বাধীনতা পূর্ববর্তী কিন্তু সময়ে। আন্দোলনের পরে তারা মুক্তি পেয়েছিলেন। ছাত্ররা এত তীব্র আন্দোলন গড়ে তুলেছিল যে সে মামলাটি, আর আপনি যেটা বলছেন যে কারাগার থেকে ছিনতাই কিছু নেই, সেখানে তো ক্ষুব্ধ ছাত্র, আমি জানি না অন্য কোনো শক্তি ছিল কিনা, কারাগারটি ভেঙেছে, সবাই বেরিয়ে গেছে এবং তাদেরকে যে ছিনিয়ে নেওয়া হয়নি এটার প্রমাণ হচ্ছে আবার তারা এসে অনেকে সারেন্ডার করছে যে আমি এরকম সুযোগ পেয়ে বেরিয়ে গেছিলাম, বাট আমার হয়তো 10 বছর সাধারণ সাজা হয়েছিল, সাধারণ কয়েদিরা আমার হয়তো 10 আত্মসমর্পণ বছর করেছে। সাজা হয়েছিল, আমার 2 বছর আছে, আমি যদি এখন পালিয়ে যাই আমার সাজা আবার খাটা লাগতে পারে। সুতরাং অনেকে এসে সারেন্ডার করেছে, আমরা জানি। আর আপনি দেখবেন যে বিশেষ করে এই ছাত্র বিদ্রোহ বা কোটা আন্দোলনের পরে এখন কিন্তু সবাই স্থাপনা নিয়ে খুব হাহুতাশ করছে। এই যে 200-র বেশি মানুষ, এবং অনেকে বলে যে দেখুন না, প্রতিদিন সংবাদে আসতেছে যে আমি একটি জাতীয় দৈনিকে দেখলাম যে হাসপাতালে হিসাবেই 200-র বেশি ছাত্র নিহত হয়েছে, এবং ছাত্ররা একটা জরিপ করেছে, সেখানে 74% ছাত্র, আর বাকি পথচারী মারা গেছে, তারপর অন্য অন্য বাসাবাড়িতে অনেকে মারা গেছেন। এবং এখন দীর্ঘদিন তো ইন্টারনেট অফ করে রাখা হয়েছিল, এখন কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা দেখছি মানুষের বাসাবাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে। তো তাদের জন্য কিন্তু কারো কোনো বক্তব্য নেই। আপনি দেখুন এই যে রংপুরে আওয়ামী লীগ অফিস পুড়িয়েছে, সেখানে 2 জন মন্ত্রী গিয়েছেন। রংপুরে ওই ছেলেটিকে হত্যা করার পরে শহীদ আবু সাইদ, তাকে হত্যা করার পরে কিন্তু এই বিষয়টা একদম সারা দেশে ছড়িয়ে পড়েছে, ছাত্রদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিন্তু সেখানে কিন্তু আবু সাইদের পরিবারের সাথে কেউ দেখা করতে যায় না। টেলিভিশন পুড়েছে যাচ্ছে, এই যে ট্রেন স্টেশন পুড়েছে যাচ্ছে, এগুলো নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু এর পাল্টা চিত্রও কিন্তু আছে। আমরা কিন্তু কোথাও কোনো কি বলে যে ফায়ার সার্ভিসে গাড়ি টেনে দেখলাম না। সেটা এই কেন দেখা করতে যান না? এখানে ডক্টর সেলিম মাহমুদ এমপি রয়েছেন, তিনি বলবেন আওয়ামী লীগের পক্ষ থেকে। সেটা বিএনপি বা অন্যান্য বিরোধী পক্ষগুলো কি কোনো সহানুভূতি জানাতে বা সমবেদনা প্রকাশ করতে গিয়েছে দেখা করতে? না, দেখা সেটাও তো আসলে অনেক বেশি প্রত্যাশিত। বিএনপির লোক কোথায় যাবে, কিভাবে যাবে? বিরোধী দল সবাই তো দৌড়ের উপর আছে, সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেন যে সেন্ট্রাল নেতা অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। আমার বাড়ির পাশে একটি আমাদের কমিটিতে যারা রয়েছেন তারা গিয়েছেন কিনা? আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে, যে এলাকাটি উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে, বলা হচ্ছে যে ভিডিও দেখে গ্রেফতার করা হচ্ছে। সেখানে একজন আমাদের এক ছোট ভাই, তিনি বিএনপি সাপোর্ট করেন, তার একটি ব্যবসা আছে, সেখান থেকে তার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কোনো আন্দোলন হয়নি। এটি হচ্ছে একটি পরিকল্পনা, দীর্ঘ পরিকল্পনা, যাতে বিরোধী শক্তি বা গণতান্ত্রিক শক্তি যাতে আর দাঁড়াতে না পারে মাথা তুলে, সেটি করার চেষ্টা হচ্ছে। আসলে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে জি, শিক্ষা আপনার নিই। কাছে আবারও আসবো। নিঃসন্দেহে আপনার অনেক কিছু বলবার রয়েছে। ডক্টর সেলিম মাহমুদ এমপি, আপনি তখন বলছিলেন, আমি যে জাহাঙ্গীর কবির নানক তার কথাটা বলছিলাম যে দল করায় গণ্ডায় হিসাব নিবে। তাহলে সেই হিসাবটা আসলে কিভাবে নেওয়া হবে আর কি ব্যবস্থা নেওয়া হবে? না, উনি যেটা বলেছেন, যদি প্রথমত হচ্ছে যে তিনি যেটা বলেছেন, তিনি একজন প্রাক্তন জয়েন্ট জেনারেল সেক্রেটারি, বর্তমানে অত্যন্ত সিনিয়র লিডার, প্রেসিডেন্ট মেম্বার। তো ওনার নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা বোঝাতে চেয়েছেন সাংগঠনিক পর্যায়ে, অর্থাৎ এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন যে সিনিয়র লিডার হিসাবে লিডারশিপ থেকে ডাউন দ্য লাইন বিভিন্ন স্ট্রাকচারে সাংগঠনিক পর্যায়ে যে এক্সপেকটেশন, যেভাবে রেসপন্স আসার কথা ডাউন দ্য লাইন, সেরকম হয়তো উনি যাদের কাছ থেকে এক্সপেক্ট করেছেন সেটা উনি মিন করেছেন। এটা আমি ওনার সাথে কথা না বলে এটা বোঝা যাবে না। তবে ডেফিনেটলি উনি যেহেতু বলেছেন, উনি আমাদের লিডার, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমাদের বন্ধু সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস যে কথাটা বলেছেন, কিছু আমি প্রাসঙ্গিক কথা বলি। যে দেখুন, একটা গণতান্ত্রিক সমাজে আন্দোলন সংগ্রাম হতেই পারে। আমরাও আন্দোলন সংগ্রাম করেই আমাদের রাজনৈতিক দল আজকে এই পর্যায়ে আছে। বাঙালির মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ। আর এখানে বাংলাদেশে গত 43 বছর ধরে আমাদের নেত্রী কিন্তু গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তো সুতরাং গণতান্ত্রিক সংগ্রাম অংশগ্রহণ করা এটা অন্যায় কিছু না। আমার কথা হচ্ছে যে ঘটনা ঘটে গেল, সেটা গণতান্ত্রিক আন্দোলন ছিল কিনা। এখানে দুটা জিনিস, ছাত্রদের পার্সপেক্টিভ আলাদা,
আর এমনি যে নাশকতা, যেটাতে বিএনপি জামাতের নেতৃত্বে যে তাণ্ডব লীলা হলো, সেটা বিষয় বলছি। ছাত্রদের বিষয়ে বলি, তিনি বলেছেন যে জাতীয় পার্টির সভাপতি তিনিও সমর্থন করেছেন। আমার প্রশ্ন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, প্রাক্তন ছাত্র বা আইনজ্ঞ হিসাবে, বা একজন সাধারণ নাগরিক হিসাবে, যে ছাত্রদের যে আন্দোলনের যে কথাটা, সত্যিকার অর্থে আপনি যদি যে কোনো যারা জিনিসটা বুঝে জানে, ইনফরমেশন আছে, আমি যদি প্রশ্ন করি ছাত্রদের আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা ছিল কি না। কারণ ডে ওয়ান থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ছাত্রদের আন্দোলন মানে যে দাবি, সেটা মেনে নেওয়া হয়েছে, এবং শুধু মুখের কথা না, বাস্তবিক পর্যায়ে। যখন 2018 সালে বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম কোটা ব্যবস্থাকে উনি আমূলভাবে পরিবর্তন করলেন, অর্থাৎ যেখানে ছাত্ররা চেয়েছে 95, কথার কথা তিনি 100 দিয়েছেন। কোটা ব্যবস্থার একেবারে বাতিল মানে হচ্ছে যে তারা চেয়েছিল 5 to 10% থাকুক, মানে বলেছিল আর কি, এবং তারা কিন্তু ওইটাতে সবচেয়ে বেশি খুশি হচ্ছে যে না ঠিক আছে বাতিল। তারপরে 5 বছর এভাবেই চললো, কিন্তু কোনো সমস্যা নেই। 2021 সালে এই কথাটা বলার দরকার। 2021 সালে মুক্তিযোদ্ধা পরিবারের কিছু সন্তান, তারা 7 জন, তারা একটা রিট মামলা করলো, চ্যালেঞ্জিং দি লিগ্যালিটি অফ দি অর্ডার অফ দি প্রাইম মিনিস্টার, যেটা পরিপত্রে ঘোষণা কি কোটা ব্যবস্থা বাতিল করার জন্য। তারা সে মামলা করতেই পারে, যে একটা ধারাবাহিকভাবে বহু বছর মুক্তিযোদ্ধা পরিবারের একটা সুবিধা পেয়ে আসছে, এটা যখন হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তারা তাদের গায়ে লেগে, স্বাভাবিক। এখন প্রশ্ন, অনেকে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করেন, ও আচ্ছা ওদিক দিয়ে কোটা বাতিল করে আবার হাইকোর্ট থেকে কোটা চালু করা, এটাই বোধহয় সরকারের একটা গোপন পরিকল্পনা। এই বিষয়ে আমি একটু কথা বলি। কি হয়েছিল, হাইকোর্ট কেন রায় দিয়েছিল আমাদের সরকারের এগেনস্টে? কারণ সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে আছে, সুপ্রিম কোর্টের মানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কোনো রায় দিয়ে থাকে, সেই রায় বাইন্ডিং অন দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো অন এভরিবডি, পার্লামেন্ট বলেন, সরকার বলেন। ওই যে মামলাটা হলো 2013 সালে আপিল বিভাগের একটা রায় ছিল এই কোটা সংক্রান্ত, যেখানে আপিল বিভাগ বলেছিল 2013 সালে যে কোটার যে ব্যবস্থাপনা, কোটার যে অ্যারেঞ্জমেন্ট, কোটা থাকতে হবে, কোটা বাতিল করা যাবে না, এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা। ওই রায়ের কারণে হাইকোর্ট বিভাগ এর বাইরে যেতে পারেনি। তো জুন মাসে রায় হলো, এবং জুন মাসে যে রায় হচ্ছে অনেকে জানি না। সরকার বৃহস্পতিবার ছিল, 2 দিন পরে রোববারেই কিন্তু সরকার এপিল করল। কিন্তু 5 জুন যে রায় হলো, এটা অনেকে নাই জানতে পারে, আমার মতো সাধারণ মানুষ নাই জানতে পারে, আমাদের সাধারণ দর্শকদের মধ্যে অনেকে নাই জানতে পারে, যারা রয়েছেন দায়িত্বশীল পদে, তারা 5 জুন যে এরকম একটা রায় হয়েছে এবং পুরা কোটা যেটা পরিপত্র জারি হয়েছিল 2018 সালে, সেটা বাতিল হয়ে গিয়েছিল, এখন আবার 30% ফিরে আসলো, এখান থেকে কিছুটা হলেও ফুঁসে উঠতে পারে, তারা এটা কেন বুঝলেন না? নো, এটা তো সাথেই আপনি বোধহয় আমার কথা, ছাত্ররা আন্দোলন শুরু করেছে 1 জুলাই। না, আমার কথা শুনে আপনি বোধহয় বুঝতে পারেন না। আমি বললাম ছাত্ররা বোঝার আগেই, কেউ জানার আগেই সরকার এপিল করেছে। আর ওই যে হাইকোর্টের মামলায় সরকার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে ফাইট করেছে ওই মামলায়। ডক্টর সেলিম মাহমুদ এমপি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি বোধহয় বুঝাতে সক্ষম হইনি। আমি প্রশ্নটা আরো একটু সুনির্দিষ্টভাবে প্রশ্নটা রাখলে আপনি সুন্দরভাবে বলতে পারবেন। 5 জুন যে রায়টা আসলো, একদম 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে, সেটার ব্যাপারে একদম রাষ্ট্রপক্ষ আবার অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করেছে, এটা একদম সুস্পষ্ট। কিন্তু এখান থেকে কোনো ধরনের ফুঁসে উঠতে পারে, ছাত্রদের তাহলে বোঝানো দরকার যে ব্যাপারটা কি হচ্ছে, বা রাষ্ট্র একদম সরকারও যে তাদের পক্ষে, সরকারের দাবি ছাত্রদের দাবি যে আলাদা না, এইটা বোঝাতে কেন সক্ষম হয়নি যারা রয়েছিলেন দায়িত্বশীল পদে? আমি আপনাকে বলি, এইটাই মিসইনফরমেশন। অর্থাৎ কারণ একই চাওয়া, তাহলে আন্দোলন না, এই জন্যই আমি কথাটা বলছিলাম। প্রথমত সরকার আপিল করেছে, অর্থাৎ সরকারের চাওয়া এবং ছাত্রদের চাওয়া এক। কারণ মামলাটা যে করেছে কার বিরুদ্ধে? ছাত্রদের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে। ওই হাইকোর্টের রায়ে তারা অ্যাপিল করেছে। জি না, অরিজিনাল মামলাটা করেছিল কিন্তু সরকারের বিরুদ্ধে, বিবাদী সরকার,
ছাত্ররা না। না পরিপত্রের জি না না জি এখন সরকার অ্যাপিল করলো, শুধু অ্যাপিলই করেনি, পাশাপাশি এই হাইকোর্টের রায় স্থগিত করার জন্য আবেদন করেছিল, হাইকোর্টের রায় স্থগিত করা হলো। 3 নম্বর হচ্ছে সরকারের বিশেষ অনুরোধে, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল পারমিশন নিয়ে, কোর্টের পারমিশন নিয়ে তাদেরকে পক্ষভুক্ত করলো, অর্থাৎ যারা এখানে বেনিফিশিয়ারি ছিল, এখন যারা এফেক্টেড তারা পক্ষভুক্ত। 4 হচ্ছে আরেকটা ড্রামাটিক ঘটনা ঘটলো, হাইকোর্টের যে পূর্ণাঙ্গ অর্ডার বেরোলো সেখানে সরকারকে অথরিটি দিল, হ্যাঁ আমরা এটা বলেছি, তবে সরকার চাইলে এই কোটা যেটা ওরা চাচ্ছিল ছাত্ররা, যে কোটার সংস্কার, কোটা কমিয়ে দেয়া, তো সেটা কমাতে পারবে, তাহলে ক্ষমতাটা কার হাতে চলে আসলো? সরকারের হাতে। বিষয়গুলো এত একাধিকবার আলোচনা আমাদের লিটল ডাটা 21 রাতে হয়েছে, এই ব্যাপারগুলো এত সুস্পষ্ট, আপনি জানেন তো, কিন্তু ছাত্রদের বুঝাতে কেন সক্ষম হলো না? না এই জায়গায় একটা গ্যাপটা কোথায়, মানে বাইরে অপপ্রচারটা হয়েছে। কি অপপ্রচার হয়েছে? যে আমি দায়িত্ব নিয়ে বলি, অ্যাজ এন ইনসাইডার আমি দায়িত্ব নিয়ে বলছি, সরকারের প্রতিনিধিদের সাথে তাদের ডে 1 থেকে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এবং তারা বারবার বলছে যে আমাদের এটা করে দেন, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব। তাদেরকে একটা পর একটা করে বলছে, কিন্তু তাহলে তারা কেন ঘোষণা দেয়নি? কারণ তারা ঘোষণা দেয়নি কারণ ওরা তো ওদেরকে ডক্টর সেলিম মাহমুদ এমপি, প্রশ্ন আসলে আরো উত্থাপিত হচ্ছে, সেটা হচ্ছে ডে 1 থেকে যদি যোগাযোগ থাকে তাহলে ছাত্রদের সাথে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে সেখানে আসলে কতটা বোঝানো গেল, সেটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বক্তব্য বিকৃতি করা হয়েছে, তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে, এই ঘোষণাগুলোও এসছে নানানভাবে, নানান নেতার মুখ থেকে বক্তব্য এসেছে। তাহলে যদি তৃতীয় পক্ষ সুযোগ নেয়, তৃতীয় পক্ষ গিয়ে যদি এই আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝায়, আওয়ামী লীগ সেখানে কি করলো? তারা ডে 1 থেকে যেখানে যোগাযোগ রয়েছে, তারা হঠাৎ করে এটা হাতছাড়া হয়ে গেল কিভাবে? তৃতীয় পক্ষ কি করে নিয়ে নিল সেই জায়গাটা? কি বলবো আপনাকে, আমি যদি বলি তৃতীয় পক্ষ না, ওই যে ছাত্ররা তাদের এজেন্ট, অনেস্টলি বলি আপনাকে, যে ছাত্রগুলো অভিনয় করলো যে আমরা ঘোষণা করব, তাহলে তারা কেন ঘোষণা করতে পারলো না? আমি যদি সিকোয়েন্সটা বলি আপনাকে, তখন তো কিছুই হয় নাই। প্রধানমন্ত্রী 17 জুলাই, আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রীর বক্তৃতা যদি আপনি কেন যে কেউ বুঝে শুনে, তাহলে বুঝতে পারে কত বড় ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি ওই অংশটা পড়ে শুনে আপনাকে। না, ষড়যন্ত্র তো হয়েছে, কিন্তু সেইখানেই তো দলের নানান নেতাদের দায়িত্ব সম্পর্কে কথা উঠেছে দলের পক্ষ থেকে, এবং দলকে এখন খেসারত দিতে হচ্ছে, এটাও দলের পক্ষ থেকেই বলা হচ্ছে। শুনেন, এখানে দলের এই যে তার বক্তৃতার একটা অংশ তিনি বলছেন, কোট আনকোট, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। শেখ হাসিনার কথা। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। হতাশ হবেন না, আপনি এটা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা বলছেন, কিন্তু বক্তব্য বিকৃত করা হয়েছে বলতে মাননীয় প্রধানমন্ত্রী তো চীন সফর পরবর্তী প্রেস ব্রিফিং এর কথা বলেছেন। আমার না, সেই প্রসঙ্গ আপনি আমাকে যে প্রশ্নটা সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা একটা অংশ, আরেকটা অংশ, অর্থাৎ এখানে কেন তিনি কথাটা বলছেন, আপনি যে বললেন ছাত্রদের বুঝুন, কে আর বাকি রইবে? আদার দেন শেখ হাসিনা, ইজ দেয়ার এনিবডি হু উইল কনভিন্স দেম? তিনি যেখানে বলছে তখন তো এরকম এত খুনখারাপি হয়নি, খুনখারাপি জাস্ট শুরু হচ্ছিল। তিনি বলছেন যে তোমাদের হতাশ হতে হবে না, তোমরা ন্যায় বিচারই পাবে। কেন বলছেন? কারণ হাইকোর্টের রায় বলছে যে নির্বাহী বিভাগ থেকে আমাদের নির্বাহী বিভাগ চাইলে বাড়াতে পারবে, কমাতে পারবে। আর ছাত্ররাও বলছিল বারবার যে আমরা কোর্টকে বিশ্বাস করি না, আমরা নির্বাহী বিভাগের কাছে ঘোষণা চাই। তাদেরকে তো তাদের সাথে সরকারের যে টিম কাজ করছে সেখানে তো বলেছে, আর প্রধানমন্ত্রী বলে দেওয়ার, তারপর আরেকটা কথা তিনি বলেছেন, আজকের এই পার্সপেক্টিভের চেয়ে আজকের পার্সপেক্টিভ ভিন্ন। এতগুলো লাশ যে পড়লো সেটার সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বিষয়। তিনি বলেছেন ছাত্রছাত্রীদের, গার্ডিয়ানদেরকে, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন, কারণ তার কাছে তথ্য আছে এখানে নাশকতা হবে, কারণ এখানে দায় চাপানোর রাজনীতি, যেটা লাশ ফেলার রাজনীতি। আপনি দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, বিউপি থেকে একটা, ওখান থেকে একটা, ব্র্যাক থেকে একটা করে, রেসিডেন্সিয়াল থেকে একটা, তারপরে বিউপির যে ছেলেটা মীর মুগ্ধ, আগের দিন সে একটা স্ট্যাটাস দিল
বিএনপি জামাতের উদ্দেশ্যে যে আপনারা আমাদের এই জি, আমি অরাজনৈতিক একটু ইলিয়াস আন্দোলনটা খানকে এই পর্যায়ে শুনতে চাই। আপনাকে নিঃসন্দেহে আবারও শুনবো এবং যেহেতু এটা বিশ্ববিদ্যালয় থেকেই স্প্রেড করেছে সমস্ত বাংলাদেশে, সেই জায়গাটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথাও তো বলা হয়, কিন্তু তারপরে ওঠে যে শিক্ষকরা আসলে তাদের রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, শিক্ষার্থীদের বোঝানো হয় না। আমি আপনার কাছে আসব ইলিয়াস খান, এর আগে আপনি বলতে চাচ্ছিলেন এই রাজনীতির জায়গাটায়, আমি তো আপনাকে জামায়াত প্রসঙ্গে যে কতটা সম্পৃক্ততা রয়েছে বিএনপির সাথে সেটা শুনছিলাম, নিঃসন্দেহে এখন বলবেন। না, একটু আমি আগে একটু শেষ করি যে আপনি একটা প্রশ্ন করেছেন আওয়ামী লীগ কী করলো ছাত্রদের আন্দোলন যখন, তারা ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে, যুবলীগ লেলিয়ে দিয়েছে। আমি এই প্রেস ক্লাব থেকে আসার পথে একটা পত্রিকায় দেখলাম, খুব সাহস করে দিয়েছে, যদিও কোনো পত্রিকায় আমরা কোনো রিপোর্ট এখন আর দেখি না, আমরা শুধু স্থাপনা ধ্বংসের রিপোর্ট দেখি, লাশগুলোর কোনো রিপোর্ট দেখি না। যাই হোক, সেখানে 4 জনের ছবি দেওয়া হচ্ছে, 2 জন যুবলীগ কর্মী, 2 জন স্বেচ্ছাসেবী কর্মী চিটাগাংয়ে, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। প্রথম দিকে এগুলো যখন সরকার ইন্টারনেট বন্ধ করার আগে এগুলো আমরা দেখেছি গণমাধ্যমে এসে যে তারা গুলি করছে শটগান দিয়ে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। তো তাদেরকেও তো মামলায় আসামি করা হয়নি। তো যে কথায় আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে প্রথম, ব্যর্থ হয়ে যুবলীগ লেলিয়ে দিয়েছে, ব্যর্থ হয়ে তারপরে বিভিন্ন বাহিনী নামিয়েছে, এবং আপনি নিশ্চয়ই আপনার চোখে যায়নি বা আমরা যেতে পারে, আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে সব জায়গায় ছাত্রলীগ যুবলীগ আছে, যেসব জায়গায় পুলিশ সরাসরি গুলি করতেছে, এবং অস্ত্রধারী অনেক আছে, রামদাধারী, বিশাল বিশাল রামদা। উত্তরে একটা ছবি দেখলাম যে রামদা নিয়ে তারা এই করেছে। এগুলো দুর্ভাগ্যজনক। ডক্টর সেলিম মোহাম্মদ ঠিকই বলেছেন, আপনিও ঠিক বলেছেন যে বিষয়টি কিন্তু আগেই সমাধান করা যেত, কারণ সরকারের ভাষায় তারা কোটা মেনে নিচ্ছে বা এরকম একটা ইঙ্গিত দিয়েছে, যদিও তৎকালীন তখন প্রধান বিচারপতি বলেছিলেন যে আন্দোলন দেখে রায় বদলাবে না, নিশ্চয়ই আপনার মনে আছে বা আমরা যদি ভুল না দেখে থাকি। তারপর ওবায়দুল কাদের সাহেব বললেন যে ছাত্রদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এইসব কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তো এখন আমরা পেছনের বিষয়গুলো নিয়ে, কোটা নিয়ে হাইলাইট করতে গিয়ে আমরা কিন্তু মূল বিষয় থেকে হারিয়ে যাচ্ছি। যেমন এই ধরুন 5 জনকে তুলে নেওয়া হয়েছে, কোটার যারা সমন্বয়ক ছিল, তাদের ফ্যামিলি আজকে উৎকণ্ঠা প্রকাশ করেছে। আর যদি সিকিউরিটি দিতে হয়, আমরা জানি যা তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল, সে হাসপাতালে সিকিউরিটির লোক রাখা যেত, তারা যাতে সিকিউরিটি নষ্ট না হয়। এগুলো মানুষ বোঝে, এখন আর এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ কিন্তু সব বিষয় একটু এইটাও বুঝতে চাই ইলিয়াস খান, যে বিএনপির পক্ষ থেকে নানান ধরনের যে বক্তব্য আসছে, প্রতিটা হত্যাকাণ্ড অনেক বেশি নিন্দিত, তীব্র নিন্দা সবারই জানানো উচিত, এবং সেটা বিএনপি জানিয়েছে। রাষ্ট্রের সম্পদ যেগুলো নাশকতা একদম শেষ হয়ে গিয়েছে, বিটিভির মতো জায়গায় আঘাত করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা স্বাধীনতার আগেও এরকম হয়নি, বিটিভিতে কেউ হাত দেয়নি, এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীও হাত দেয়নি। এই যে ঘটনাগুলো ঘটলো, বা দেশের যেগুলো একদম দেশকে বিশ্ব দরবারে নিয়ে যায়, চিহ্নিত করার মতো যে স্থাপনাগুলা, সেই জায়গায় সেরকম কোনো নিন্দা কিন্তু প্রস্তাব বিএনপির পক্ষ থেকে পাওয়া যায়নি। এগুলো আপনার মনে হয় যে স্থাপনা ধ্বংস হচ্ছে বিশাল ঘটনা, এসব নিঃসন্দেহে নিন্দনীয়। বিএনপি কেন বিবৃতি দেয়নি আমি জানি না। স্থাপনা কারো ব্যক্তিগত হলে হয়তো বিশাল ঘটনা না, রাষ্ট্রীয় সম্পদ হলে তো বিশাল ঘটনাই হবে। বড় ঘটনা কি ঘটেছে? বড় ঘটনা হচ্ছে টেলিভিশনে, আরেকটি ঘটেছে মেট্রো রেলে, আর কোথাও কোনো বড় ঘটনা ভবন পুড়িয়ে দেয়া, বিআরটিএর ভবন পুড়িয়ে দেয়া, টোল প্লাজা পুড়িয়ে দেয়া, আমরা টেলিভিশনে বিভিন্ন দেখেছি পুলিশ কতটুকু বক্সে আগুন করেছে দেয়া, আমরা জানি না। পিবিআই এর অফিস ধ্বংস করা, যখন রাষ্ট্রীয় সম্পদ। ছাত্ররা যখন ক্ষুব্ধ হবে, ধরুন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে, তারা কিন্তু তখন গাড়িও ভাঙছে। এবারে না, আমি অন্য আন্দোলনের কথা বলছি। এই বিক্ষোভ তারা লুকিয়ে রাখতে পারে না। যখন তার বন্ধুকে হত্যা করা হয়, যখন তার বিশ্ববিদ্যালয়ের সতীর্থকে হত্যা করা হয়, তারা কোথাও না কোথাও ক্ষোভ কিন্তু প্রকাশ করবেই। বিটিভির প্রতি অনেকেরই ক্ষোভ আছে, যদি এবার অন্য টেলিভিশনের প্রতি ক্ষোভ আছে, কারণ অন্য টেলিভিশনগুলো। ইলিয়াস খান, আমাকে বিরতি নিতে হবে, বিরতি থেকে এসে আপনাকেই শুনবো। কিন্তু আমার প্রশ্নটা ছিল, ক্ষোভে অনেক কিছুই হতে পারে। হত্যাকাণ্ডের ব্যাপারে যেমন তদন্ত আমরা চাইতে পারি, সবাই যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, সেটা বিএনপিও চাইতে পারে, নিন্দা জানাতে পারে প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ব্যাপারেও তো জনগণ, যে জনগণের জন্য বিএনপিও রাজনীতি করে, জনগণ তো প্রত্যাশা করবে যে সেই ব্যাপারেও বিএনপি নিন্দা জানাক। সেই বিষয়ে আমি আসছি, আমি বিরতি নিয়ে আপনাদের নিঃসন্দেহে দুজনকেই শুনবো। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো অতি শীঘ্রই, সাথেই থাকবেন।
আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে কথা বলছি মূলত রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল, কেন এত প্রশ্ন উঠছে ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের ব্যাপারে। আসলে তারা কি ভূমিকা পালন করেছে রাষ্ট্রের, যদি বলি যে সন্তান, শিক্ষার্থী, তাদেরকে বোঝাবার ক্ষেত্রে, কিংবা রাষ্ট্রীয় নানান ধরনের যে সম্পদ নষ্ট হলো সহিংসতার নাশকতায়, সেটার ব্যাপারেই বা তাদের ভূমিকা কি। ইলিয়াস খান, আপনাকে নিঃসন্দেহে শুনবো, প্রশ্নটা রেখেছিলাম। হ্যাঁ, আমি জানি না বিএনপি নিন্দা জানিয়েছে কিনা, এখন আমি আমার হয়তো উল্লেখযোগ্য রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে আসেনি, হত্যাকাণ্ডের ব্যাপারে এসেছে। কারণ এটি একটি অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন। সব টেলিভিশনে আপনি দেখবেন, বিশেষ করে এই ঘটনাগুলোর পরে এত ছাত্র যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কোনো টেলিভিশনে কোনো রিপোর্ট ছিল না। সব কোথায় কোন স্থাপনা ধ্বংস হয়েছে, কোথায় আওয়ামী লীগের, সেগুলো আবার বেশি করে দেয় না। কিন্তু স্থাপনা, এই যে রাষ্ট্রীয় স্থাপনা যেগুলো আপনি বললেন, সেগুলো হাইলাইট করেছে। মনে হয় যেন মৃত্যু কোনো বিষয়ই না। এটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমরা দেখলাম যে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন জায়গায়, ক্ষতিগ্রস্ত জায়গায় যাচ্ছে, কিন্তু একজন ছাত্রের বাড়ি যাচ্ছে না যে তুমি হত্যাকাণ্ডের শিকার হয়েছো, সেটি কিন্তু তারা যায়নি। সুতরাং সেই কারণে এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের, যে কথাটা আপনি বললেন যে রাষ্ট্রীয় স্থাপনা, হসপিটালে গিয়ে দেখেছেন আহতদের, আর যারা চলে গেছেন বহুদিন পরে তিনি গিয়েছেন। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু এই ছাত্রদের সম্পর্কে কিছু কথাও বলেননি কেউ। আওয়ামী লীগের মন্ত্রী থেকে শুরু করে একটি কথাও কেউ বলেননি। হ্যাঁ, এবং নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন। যেমন বলা হয়েছে শিবির ছাত্রদল এই আন্দোলনে ছিল, তো শিবির ছাত্রদল কি ছাত্র না? তারাও তো কোটা চায় নাকি? তারা কোটা চায় না। এবং এই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 200 থেকে তারও বেশি ছাত্র, এর মধ্যে শিবির কয়জন, ছাত্রদল কয়জন, এগুলো হচ্ছে ট্যাগ করা। সব কিছু মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা যত লুটপাট করি, আমরা যত বেনজির বানাই, আমরা যত মতিউর বানাই, আমরা যা করি, আমাদের বিরুদ্ধে যে কথা বলবে সে আর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নেই। এই ট্রাম কাটার বাংলাদেশ চলবে না। এইসব তুচ্ছ কৌশল বাংলাদেশ চলবে না। এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সেটা স্পষ্ট হয়েছে। এই আন্দোলনের আরেকটি বড় দিক আছে, আওয়ামী লীগের দুঃশাসন কিন্তু এই জেনারেশন দেখেনি, এবার দেখলো যে কি হচ্ছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখলো পাখির মতো ছাত্রদের হত্যা করা হলো। সেই রক্ষী বাহিনীর আন্দোলনের কথা আমরা আমার বড়দের কাছে শুনেছি যে কীভাবে অত্যাচার করেছে মানুষকে। এবার কিন্তু আবার দেখলো। এবং স্বাধীনতার পরে, আমি একটু শেষ করি, স্বাধীনতার পরে এত ছাত্র হত্যা কোনো আন্দোলনে হয়নি। কিন্তু কোটা আন্দোলনের যদি সেই শুরুর দিকটা বলা হয় যে বিএনপি এর সাথে নেই, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো এরকম এসেছে, ছাত্ররা এখন এই দাবিতে নেমেছে, এরপর তারা ভোটাধিকারে নামতে হবে, তারা রাজপথ থেকে উঠবে না। এই যে ব্যানার ব্যবহার করা, এই অভিযোগটা তো বিএনপির ব্যাপারে রয়েছে যে বিএনপি নিজে আন্দোলন করতে পারে না। একদম যদি বলা যেতে পারে যে শাসক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরজীবী পরগাছা আন্দোলন তারা গড়ে তোলে, ব্যানার ব্যবহার করে। এটাই আসলে কেন হচ্ছে অভিযোগ, আপনাকে আবার একটু পরে শুনি, কারণ অনেকক্ষণ অপেক্ষমান রেখেছি। ডক্টর সেলিম মাহমুদ এমপি, আপনাকে নিঃসন্দেহে বলবেন কেন। আমি আগে একটু শুনতে চাই যে অভিযোগটা তুলেছেন ইলিয়াস খান, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হসপিটালে গিয়ে আহতদের সাথে দেখা করেছেন। উনি ডে 1 থেকেই ছাত্রদের বিষয়ে, উনি কিন্তু 17 জুলাই, আপনি খেয়াল করেন। আমি এই প্রশ্নটা শেষ করি। তাহলে রংপুরে আওয়ামী লীগ অফিস ভাঙা হলো, সেটার জন্য গিয়েছে, এই অভিযোগ যদি সত্য হয়, আবু সাইদের ওখানে কোনো ধরনের সমবেদনা প্রকাশ করতে কেন যাওয়া হলো না? এই যে আপনাকে বিষয়টা, এবার তার আগে আমি প্রেক্ষাপটটা প্রথমত বলে নেই। আবু সাইদের পরিবারের ভাইয়ের নাম তালিকাভুক্ত হয়েছে, যে যারা নিহত হয়েছেন 10 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং 50,000 টাকা নগদ, সেখানে কিন্তু আবু সাইদের পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। আমি খুঁজে পাইনি, দেখিনি, আমি চিনি না যেহেতু, কিন্তু আবু সাইদের ভাইয়ের নাম ছিল ওখানে। এবং সরকারের পক্ষ থেকে সে সকল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই যারা এখানে নিহত আহত হয়েছেন সবাইকে আর্থিক সহায়তা এবং পরিবারের প্রতি সমবেদনা তিনি ডে 1 থেকে, এবং 17 জুলাই এই খুন খারাপি শুরু হওয়ার আগে থেকেই কিন্তু তিনি সতর্ক করেছেন। এখন জিনিসটা বলি আপনাকে মোটা দাগে, এইটা তাহলে বাংলাদেশ নিয়ে কি হয়েছিল, তিনি সাংবাদিকতা তার জায়গায় থেকে, একটা জায়গায় থেকে তিনি কথা বলেছেন। আমি আমার জায়গা থেকে কথাটা বলি, এবং অনেকটা, যদিও আমি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, কিন্তু আমি এই জায়গাটায় আমি যা বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, এটা বাংলাদেশের বিরুদ্ধে 75-এর পরে সবচেয়ে বড় আঘাত, এবং এটা একটা প্যাকেজ হিসেবে আসছিল। আপনার মনে আছে আরব বসন্তের কথা, একটি রাষ্ট্র, আমি নাম বলতে চাইনি,
17ই ডিসেম্বর 2023 সালে তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বাংলাদেশের কথা বলা হয়েছে যে বাংলাদেশে এই জানুয়ারি মাসে 7 তারিখ নির্বাচন হয়ে যাচ্ছে, সেখানে দু একটি রাষ্ট্র সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল, তারা ফেল করেছে। তবে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে তারা বাংলাদেশে একটা খারাপ কিছু করতে চায়। তো সেটা আমার যেটা হচ্ছে, এটা একটা প্যাকেজ হিসেবে বিএনপি জামাত, আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 800 কোটি টাকার প্যাকেজ ছিল, 800 কোটি টাকার, যে এখানে হাজার হাজার লোক সারা দেশ থেকে আনা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে 12 থেকে 15,000 শিবির সারা দেশ থেকে ক্যাডার ঢুকেছিল। ছাত্রী হলে যে মেয়েদের করে পিলারে বেঁধে অত্যাচার করেছিল, ওই প্রত্যেকটা মেয়ে কিন্তু মুখ বাঁধা। এবং তাদের এই অপারেশনে, এই রাষ্ট্রবিরোধী অপারেশন অনেকগুলো ফ্রন্ট ছিল। একটা ছিল মিডিয়া ফ্রন্ট, তারা একটা মিডিয়া কু করতে চেয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ফান্ডিং হয়েছে। আপনার যে এন্টি গভর্নমেন্ট ভাইব, তিনি যে কথা, ঠিক এগুলো কিন্তু প্লট, ওই যে মতিউর, তারপরে বেনজির, এগুলো কিন্তু একটা ক্ষেত্র তৈরি করার জন্য। এবং তারা দুর্নীতি করে নাই, এগুলো সেটা তাদের ইন্ডিভিজুয়াল দুর্নীতি। তারা সরকারি কর্মকর্তা। বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে সরকারি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত আছেই। তারা এই কারণে তো দুর্নীতি দমন কমিশন, তারা তো হতো না, দুর্নীতিগ্রস্ত আছেই সারা পৃথিবীতে। কিন্তু তারা তো আওয়ামী লীগের সদস্য না, একজন কাস্টমস অফিসার, একজন পুলিশ অফিসার, যেটাই হোক। তো এখন জিনিসটা হচ্ছে এখানে আপনাকে আমি আমার ওই স্টোরিটা একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন ছিল। আমার ওই জিনিসটা আমি বলি। এখন মিডিয়া ফ্রন্টে তারা একটা হ্যাবক তৈরি করেছে, একটা তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে যে গুলি করে ছাত্র মারছে। আর ছাত্রটা কে মারছে? ছাত্র প্রথমত ছাত্রদের অভিভাবকদের মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তাদের ব্যাপারে সতর্ক থাকেন, তাদেরকে বেরোতে দিয়েন না, কারণ খুনিরা স্নাইপাররা বসে আছে। এখন যে আবু সাইদ রংপুরের, আপনি একজন সাংবাদিক, আপনাকে আমি বলছি যে ভিডিওটা আমি আজ ডিবিসিতে বলেছিলাম, তো ভিডিওটা কার, এটা কোন মিডিয়ার, কেউ বলতে পারবে না। কারণ এটা কি একটা ফ্রেমে আছে যে ওই পুলিশ গুলি করছে আর ওই একই ফ্রেমের মধ্যে সে গুলিবিদ্ধ হচ্ছে? সেটা তো রাবার বুলেট ছিল, রাবার বুলেট তো মরার কথা না। তাহলে তাকে গুলি করে কে মারলো? কথাটা খেয়াল করেন। এইটা কি মানুষ অনেক সময় এটাকে আমরা প্রাইভেসি কেস হঠাৎ করে একটা জিনিস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই তথ্য সন্ত্রাস। যে রেসিডেন্সিয়াল মডেল করেছে, একটা বুলেট যেখানে টিয়ার সেল নিক্ষেপ হচ্ছিল, সেখানে তো গুলি করার কথা না। এখন ওই যে 800 কোটি টাকার ফান্ডিং হয়েছে, আপনার জাহাঙ্গীরের পিএসকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে, আপনার এতগুলো থানা আক্রমণ হলো। অর্থাৎ আপনি অনুমতি দিলে আমি সেই ছোট্ট প্রশ্নটা করতেই চাই। কথাটা পাখির মতো যে গুলি করে মারছে, বাস্তবতাটা কি আসলে? কে কাকে মারছে? কে কাকে মারছে? এইখানেই প্রশ্নটা। এখন তারাই তো ওই যে পাগলা শহীদকে 89 সালে যে পাগলা শহীদকে মারলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কে মারলো? ছাত্র দলের এক গ্রুপ। বাদলকে কে মেরেছিল? জি, এখানে আমি এখন একটু প্রশ্নটা করেই ফেলে আমি পরে প্রশ্ন ভুলেও যেতে পারি, যেহেতু প্রশ্নটার উদয় হয়েছে। সেটা হচ্ছে, আপনি বললেন যে এই যে তথ্যর কথা বললেন, অপপ্রচার তো একটা হয়েছে, সাইবার যোদ্ধারা কোথায়? সাইবার যোদ্ধা তো নিয়োগ দেওয়া হয়েছিল, তারা কি ভূমিকা পালন করেছেন? ইন্টেলিজেন্স, যেমন অপারেটররা এখন হিসাব দিচ্ছে তাদের কাছে যে কতগুলো সিম ঢাকায় ঢুকেছে এই তারিখে। এখন একটা অপারেটর কোম্পানি দেখা গেল যে হিসাব দিচ্ছে যে এত সিম ঢাকায় ঢুকেছে। সিম ঢোকা মানে তো সিমের সাথে তো মানুষ ঢুকেছে। এই মানুষগুলা ঢুকলো, তারা নানানভাবে যোগাযোগ করলো। আপনি অর্থায়নের ফান্ডিংয়ের কথা বললেন, ফান্ডিং হলো, আমরা শুনতে পাচ্ছি এখন দেশের বাইরে থেকেও ফান্ডিং হয়েছে। সেগুলো কিভাবে ট্রানজাকশনগুলো হলো? দেখভালের দায়িত্বে যারা ছিল তারা আসলে কি ভূমিকা পালন করলো? সেটা শুনেন, একটা তাহলে ব্যর্থতার দায় কে নিবে? না, এখানে শুনেন, এটা দ্যাট ইজ নট মাই জুরিসডিকশন। আমি গোয়েন্দা সংস্থা নিয়ে বিশেষজ্ঞ না, বা এ সমস্ত দায় দায়িত্ব কার সেটা বিষয়ে বলছেন। আমি বললাম যে এরকম আক্রমণ হয়েছে, ধরেন আমার বাড়িতে আক্রমণ, এরকম হলে তো একটা আশঙ্কা ছিল যে এতগুলো সিম কেন হঠাৎ করে ঢাকায় ঢুকছে। সেগুলো তো হয়েছে, সেগুলো তো ধরা পড়েছে যে আসলে এখানে মুভমেন্ট হয়েছিল।
ঢাকার বাইরে থেকে বিএনপি জামাত, বিশেষ করে জামাতের লোকগুলো শিবির ক্যাডার ছিল, আর বিএনপির অনেক লোক ভাড়া করা ছিল, অনেক তাদের নিজেদের লোক সারা দেশ থেকে। তো এটা তো একটা অনেক বড় ষড়যন্ত্রমূলক কর্মযজ্ঞ হয়েছে। হ্যাঁ, এখন আমরা তো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমরা তো চিন্তা করিনি যে বিএনপি জামাত খারাপ হলে কতটা খারাপ হতে পারে। তারা যে এখন যেটা হচ্ছে, এটা তো 2004 এর গ্রেনেড হামলায়ও অনেক চিত্রটা বের হয়ে এসেছে কতটা খারাপ হতে পারে। সিরিজ বোমা হামলা হয়েছে সারা দেশে। আমি আপনাকে বলি যে একটা বিষয়, তারেক জিয়ার সেই ডক্ট্রিন টেক ব্যাক বাংলাদেশ, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। আমি নিঃসন্দেহে আপনাকে হয়তো আরো একবার শুনবার সময় পাবো। ইলিয়াস খানকে একটু শুনি ফাঁকে। ইলিয়াস খান, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে বিএনপিরও তো দায় দায়িত্ব রয়েছে। বলা হয় কোমলমতি শিক্ষার্থী, অনেকে আবার কোমলমতি শব্দটা ব্যবহার করতে চান না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তারা নাকি অনেক দায়িত্বশীল হলেও একদম দায়িত্বশীল কতটা নাগরিকের পর্যায়ে তারা গিয়েছেন, তাহলে তো তারা দায়িত্বটা বুঝতে পারতেন। কিন্তু সেই বুঝাতে বিএনপিও কেন সক্ষম হলো না? তাদের ব্যানার কেন বিএনপি ব্যবহার করলো? ব্যানার তো ব্যবহার করে না, কি বলেছে? নানানভাবে অভিযোগ রয়েছে, অভিযোগ বলছে, এটা কোনো সঞ্চালকের কথা না, অভিযোগ। এগুলো হচ্ছে একটি সেই পুরনো কৌশল। কিছু হলেই বিএনপি কোনো রাজনৈতিক দল না। 12 জন মন্ত্রী সকালে উঠে বলা শুরু করেন, রাতে শেষ করেন, কিন্তু সারাদিন বলবে কিন্তু বিএনপির বিরুদ্ধে, আবার বলে বিএনপি কোনো রাজনৈতিক দল না। এটি তাদের পুরনো কৌশল। এটি একদম স্রেফ এটি ছাত্র বিক্ষোভের বাইরে কিছু না। এখন সেই বিষয়টিকে আড়াল করার জন্য গ্রামগঞ্জে যেখানে যা আছে, গত কদিনে 9,000 ধরা হয়েছে বিএনপি কর্মীদের, বিএনপি জামাত অন্যান্য বিরোধী দলের কর্মীদের। গ্রামগঞ্জে কোনো আন্দোলন হয়েছে, সেখানে কেন ধরা হচ্ছে? এগুলো পুরনো কৌশল। এরই গত 15 বছর ধরে যে বিনা ভোটে আছে, ডামি ভোট, লাইলাতুল ভোট মানে রাতের ভোট, এবং ওই 2014 সালে যে অভিনব উপায়ে ভোট হয়েছিল, এই শাসন চলতে পারে না। এগুলো ধরুন এখন অবস্থাটা গেছে উত্তর কোরিয়া সিরিয়ার মতো। যত লোক মরুক, সিরিয়ায় কত লোক মারা গেছে, বাশার আল আসাদ কিন্তু ক্ষমতা ছাড়েন না। যত লোক মারা যাক, আমি ক্ষমতা ছাড়বো না। নর্থ কোরিয়াকে কেউ কোনো কথা বলতে পারে না। আপনি দেখবেন যে গত নির্বাচনটি, যে দামি নির্বাচনটি হয়েছে, যে অগণতান্ত্রিক দেশগুলো পৃথিবীর, যেমন রাশিয়ায় কেমন ভোট হয় আমরা জানি, পুতিন সাহেব কীভাবে জেতেন, চায়নায় কীভাবে ভোট হয় আমরা জানি। এইসব দেশগুলো তাদেরকে সাপোর্ট করেছে। কোনো গণতান্ত্রিক দেশ কিন্তু সাপোর্ট করে, নানা কথা বলেছে। মানুষের ক্ষোভ এত জমেছে, সেই ক্ষোভটার উদ্গীরণ এবার হয়েছে। যেমন আমি শুনলাম যাত্রাবাড়িতে, নিশ্চয়ই জানেন যে ব্যাপক আন্দোলন হয়েছে। সেখানে যারা মাছ টাছ বিক্রি করে, বিভিন্ন ধরনের ব্যবসা করে, চাঁদা দিতে দিতে এমন অবস্থা হয়েছে, সেসব মানুষ রাস্তায় নেমে এসেছিল যে চাঁদা দেওয়াটা ফিরানো যায় কিনা। তারপরে মোহাম্মদপুর বলা হচ্ছে যেখানে বাসের ড্রাইভার, হেল্পার বা অন্যান্য যারা কাজ করেন, তারা নেমে এসেছিল ছাত্রদের সঙ্গে। কারণ এমনভাবে চাঁদা দিতে হয়, তারা ডেইলি 1,000 টাকা ইনকাম করলে ম্যাক্সিমাম চাঁদা দিতে হয় কোনো না কোনো ফরম্যাটে। এই মানুষের যে ক্ষোভগুলো, এবং মানুষের যে ভোট না দিতে পারার ক্ষোভ, 4.5 কোটি ইয়াং জেনারেশন কিন্তু ভোটে দিতে পারে না বাংলাদেশে, এই ক্ষোভগুলো একসাথে। ইলিয়াস খান, আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার দীর্ঘ সময়ের সাংবাদিকতার একটা অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গায় আমরা এমনি একটা রোগের ব্যাপারে বলি না, হাঁচি কাশি হচ্ছে, এই তুমি বোধহয় ফ্লু দ্বারা অ্যাটাক হতে পারো, একটা সিমটম যেটা বলা হয়। এই যে নাশকতা, সহিংসতা, এই ধরনটা দেখে অনেকে এটাকে সিমটম বলছেন, যে এই সিমটম দেখে বোঝা যায়, যেমন রক কাটা, এগুলো হচ্ছে একদম শিবিরের কাজ, বা এই ধরনের আগুন দেয়া, এগুলো হচ্ছে গিয়ে ছাত্র দলের কাজ বা বিএনপির কাজ। এইরকম সিমটম যে মিলানো যাচ্ছে, সেখান থেকে খুব কি বেশি আলাদা করার সুযোগ আছে কিনা? আমি আগেই তো প্রথমেই বলেছি, এটি পুরনো কৌশল। মূল ঘটনাটিকে আড়াল করার জন্য এগুলো বলা হচ্ছে। রক কাটার ঘটনা আমি জানি না, কোথাও ঘটেছে রক কাটা? চট্টগ্রামে ছাত্রলীগকে রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এটা তো প্রথম 6 জনের যে মৃত্যু, তার মধ্যে ওই মৃত্যু রয়েছে। সেটি হয়ে থাকলে দুঃখজনক। এটি মূল ঘটনাটিকে আড়াল করার জন্য এগুলো করা হচ্ছে। ছাত্ররা গাছে ঝুলিয়ে রাখতে পারে কিনা, মানে এই ধরনের প্রশ্নগুলো আসছে। সে জায়গায় কি বলবেন? বাংলা ভাইয়ের যে যদি বেশি বিক্ষুব্ধ হয়, আমি জানি না তারা করেছে কিনা। আপনি কিন্তু শিওর নাই, কারণ আমিও জানতে চাচ্ছি যে আপনি কোন সিম্পটমের মিল পাচ্ছেন কিনা। ছাত্ররা ছিল না, বিভিন্ন ধরনের মানুষ, সাধারণ মানুষ নেমে গেছে। অনেকের হয়তো এমন ধরনের ক্ষোভ ছিল, তারা সেই ক্ষোভ পূরণ করেছে। নিঃসন্দেহে সেগুলো দুঃখজনক। বাট পুরো বিষয়টা হচ্ছে যে ছাত্রদের যে কিল করা হলো, হত্যা করা হলো স্বাধীনতার পরে, কোনোদিন এত হত্যাকাণ্ডের শিকার হয় না ছাত্ররা। সেই বিষয়টিকে আড়াল করার জন্য নানা কিছু বের করা হচ্ছে। যেমন টেলিভিশনে প্রতিদিন দেখছি এখানে এই স্থাপনা পুড়েছে, তো একদিনই তো আমরা দেখি বিটিভি পুড়েছে, আমরা জানি
কোনো ইয়েও কিন্তু আসে না, সেই প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিসে কোনো গাড়ি কিন্তু আসে না। মিরপুরে যে ট্রেন স্টেশন পড়িয়েছে, আমি মিরপুরে ছিলাম দীর্ঘদিন, তার সঙ্গে কিন্তু ফায়ার স্টেশন, কোনো গাড়ি কিন্তু আসে নাই। যে কেন আসেন সেই প্রশ্ন এখন উঠছে। পুরো বিষয়টা হচ্ছে সাজানো। বিরোধী দলকে দমন করতে হবে, গণতন্ত্র প্রিয় দমন করতে হবে। গত 15 বছর যে গণতন্ত্রহীন শাসন ব্যবস্থা চলছে, ভোটের নামে প্রহসন চলছে, দিনের ভোট রাতে হচ্ছে। জি, মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সেক্ষেত্রে দেশের মধ্যে যা হলো সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা শুনলাম। আমি এখন একটু দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে যেতে চাই। সেটা হচ্ছে বিভিন্ন দেশে যে বিক্ষোভ হয়েছে, আমরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের লোকেরা শাস্তি পর্যন্ত পেয়েছে, সেখানকার সরকার দিয়েছে। সেই বিক্ষোভগুলা এইটার সাথে রাজনৈতিক দলগুলোর ভূমিকা একটু জানতে চাচ্ছি আপনার খুব কাছে। যৌক্তিক বিক্ষোভ, এবং আমি যারা এই বিক্ষোভ করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশে এত ছাত্র হত্যা করা হয়েছে, গত 15 বছর ধরে এরকম শাসন চলছে, এর বিরুদ্ধে কিন্তু অন্য দেশের নিয়ম কানুন ভেঙে বিক্ষোভ করলে সেটা আপনি নিয়ম করে ভেঙে, আমি জানি না ইয়ে করেছে, বাট ইউরোপ আমেরিকায় কোনো বাধা নেই। যাবজ্জীবন মানে সাজা পর্যন্ত হয়েছে, 53 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়তো তারা হয়েছে। বুঝতে পারেনি, বাট ইউরোপ আমেরিকায় কিন্তু উনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন, উনি জানেন। আচ্ছা। ডক্টর সেলিম মাহমুদ তিনি লন্ডনে ছিলেন, সেখানে কিন্তু কোনো বাধা নাই এবং ব্যাপক সংখ্যক লোক এসছে। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় হচ্ছে, দেশে দেশে বিভিন্ন জায়গায় আমরা জানি যে নিউ ইয়র্কে কনসার্ট হয়েছে। এবং আমরা তো জানি মানে বিভিন্ন দেশে আওয়ামী লীগ বা বিএনপি লোকজনও রয়েছেন, ব্যাপক রয়েছেন। এবং সেখানে কি আপনি মনে করেন না যে এই সমস্ত বিক্ষোভের পেছনে ওখানকার কোনো রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারে? অবশ্যই রাজনৈতিক দল তো রাখছে, কারণ তারা তো ওই সোসাইটির বাইরের লোক না, তার সন্তান এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মানে ওখানে বিএনপি ওরকম তাহলে নামতে পারে, আপনি সেটা বলছেন। এবং সেটি আমি বললাম, তো আমি আবারও তাদের ধন্যবাদ জানাতে চাই। যারাই নামুক, তারা এদেশে গণতন্ত্র মুক্তি চায়, এই ছাত্র হত্যাকাণ্ডের বিচার চায়। এই যে প্রহসনের অভিযোগ, তারা কি দেশের ভাবমূর্তি চায় না? এটা একটা প্রশ্ন, আমি উত্তরটা আজকে দিতে পারবো কিনা আমি এটা ভাবমূর্তি আরো ভালো হচ্ছে। জি, যে দেশে একটি হত্যাকাণ্ড ঘটেছে, দেশে গণতান্ত্রিক শাসন চলছে না, এর বিরুদ্ধে যারা দেশের বাইরে আছেন, আমি দেশের বাইরে আছি শুধু রেমিটেন্স পাঠালাম, আর কোনো দায় দায়িত্ব নেই, তা তো না। কিন্তু না, আমার দেশের লোকেরা অন্য দেশের নিয়ম ভেঙে বিক্ষোভ করছে, সেটা আসলে একটা শুধু দেশের একটি ভাবমূর্তি দেশে হচ্ছে। আপনি এটাকে হাইলাইট করছেন, শুধু একটি আমি দেশে। জানতে চেয়েছি, আমি একই প্রশ্ন ডক্টর সেলিম মাহমুদ এমপি আপনার কাছেও রাখতে চাই, আপনাদের দুজনের বক্তব্যই শুনতে চাই। প্রথমত সাংবাদিক ইলিয়াস সংক্ষেপে শুনবো, কারণ আমার সময় আচ্ছা, শেষ। যে ওনার যে ছাত্র হত্যাকাণ্ডের, প্রথমত হচ্ছে এই লাশ ফেলে ছাত্র হত্যা করে কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চাইছিল। একটা বটম লাইন, নাম্বার ওয়ান, এই ছাত্র হত্যাটা কে করলো, কারা বেনিফিশিয়ারি কে হবে? আমরা হবে? ছাত্র মরলে আমরা কেন মারবো? মেরেছে বিএনপি, বিএনপি জামাত যৌথভাবে। আপনি সিমটম, যে সিমটমের কথা বললেন, সিমটমগুলো দেখেন। ওখানে ঝুলে রেখেছে ইয়েতে জাহাঙ্গীরের পিএস, তারপরে পুলিশের মোহাম্মদ মুক্তাদির, এএসআই টুরিস্ট পুলিশের, তাকে মেরে ঝুলে রেখেছে। এরপরে আমি এবার আসি, ছাত্র হত্যাকারী যে মূল যেটা নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, শিবিরের পক্ষ থেকে তাদের বিভিন্ন ওয়েবসাইট, সেখানে যে সমস্ত ছাত্রদের হত্যা করা হয়েছে তাদের ছবি এবং তালিকা, সেখানে দেখলাম সম্ভবত 8-10 জন হবে, আমি গুনিনি। কিন্তু এদের প্রত্যেকটা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছাত্র হত্যাগুলো তারাই করিয়েছে এই স্নাইপারের মাধ্যমে। আপনি জানেন 800 কোটি টাকার বাজেট, রাষ্ট্রকে তারেক জিয়া লেভিশ লাইফে লন্ডনে বসে এই বাংলাদেশে অরাজকতা করতে চায়। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে 15.5 বছর শেখ হাসিনা, এগুলোকে ধ্বংস করে মানুষকে আবার আগের জায়গায় নিয়ে, যেখানে লাভ কার হলো, লাভের গুড় কার ঘরে উঠলো, সেইটা এক প্রসঙ্গ, কিন্তু লাশ পড়তে দিলাম কেন, দায়টা তো সব। এখন তো শুনেন, এই তো স্যাবোটেজ, এটা কি আমাদেরকে বলে হত্যা করেছে? নো, এটা তো নাশকতা করেছে, সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, সবাইকে একেবারে হতচকিত হয়ে গেছে। যে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু এখন সাধারণ মানুষ তাদের যে ভাবনার জায়গাটা, লাশ সত্যিকার অর্থেই কেন পড়লো, কেন এত সহিংসতা হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, সবগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং রাজনৈতিক প্রতিটি দলেরই অনেক বেশি দায়িত্ব রয়েছে, তারা কে কতটা দায়িত্ব পালন করলো, প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই যাচ্ছে জনগণের মনে, কারণ রাজনীতিবিদরা জনগণের জন্য এই রাজনীতি করে থাকেন। আজকের আয়োজন শেষ করছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সেলিম মাহমুদ এমপি আপনাকে, সেই সাথে ইলিয়াস খান আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। প্রশ্নগুলো তো আসলে থাকে, কিন্তু আমরা প্রত্যাশা রাখতে চাই যার যে দায়িত্ব তিনি যেন সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন। তাহলে দিন শেষে কার দায়, এই প্রশ্নটা নিয়ে আমাদেরকে বসতে হয় না। আমরা ভালো থাকতে চাই সবাই মিলে, এবং নেতৃত্বে যারা থাকবেন প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু জনগণের জন্যই রাজনীতি করেন। অতএব জনগণের জানমালের নিরাপত্তা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক রাজনীতিবিদকেই দিতে হবে। প্রত্যাশা থাকলো তারা সেই কাজটা সঠিকভাবেই পালন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।